আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আসলে ঘটনা কিছু না কিছু ঘটছে, কিন্তু সেটা বলবার মতো অবস্থা এখনো আসেনি। তবে আজকে আমি একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলবো। তবে তার আগে একটু জাস্ট জানিয়ে দিই, আপনারা জানেন যে করাইল বস্তিতে আগুন লেগেছে কাল রাতে। সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে আগুনের লেলিহান শিখা, এবং আগুনটা 5 ঘন্টায় এটা নিয়ন্ত্রণে এসেছে। এটা খুবই স্পষ্ট। যদিও তদন্ত হবে, তদন্ত কমিটি কি রিপোর্ট দেবে আমি জানি না, কিন্তু ওইখানে একটা হাইটেক পার্ক করা হবে, একটা কম্পিউটার আইটির একটা পার্ক করা হবে। ওই জায়গাটা ঢাকার খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, সো ওইটা করার জন্য এই আগুনটা লাগানো হয়েছে। এবং এই আগুনটা যে লাগানো হবে সেটা আমরা এই কম্পিউটার কাউন্সিলের নেতৃবৃন্দের কথায় একটা আঁচ করতে পেরেছিলাম। এবং ওইখানে একটা হাইটেক পার্ক করার প্ল্যান ছিল, কিন্তু প্ল্যানটা ছিল তার আগে ওই বস্তিবাসীদের কোথাও পুনর্বাসন করা হবে। কিন্তু এখন যেহেতু কোনো নির্বাচিত সরকার নেই, সুতরাং এখন যেটা করেছে যে এই গরিব মানুষগুলোকে একেবারে মুহূর্তের মধ্যে নিঃস্ব করে দিয়েছে। এখন এদের তো কোনো সে নাই, ডক্টর ইউনূসের কারো প্রতি কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, সে কাউকে কেয়ার করে না, পুষে না। এখন এই সুযোগে এই এই শত শত হাজার হাজার মানুষকে এইভাবে রাতের অন্ধকারে নিঃস্ব করে দেওয়া হলো। আমি এটা নিয়ে ভেবেছি, এবং আমার মনে হয় যে মাঝে মধ্যে প্রকৃতি সম্ভবত বিচার করে, এবং প্রকৃতি যদি বিচার করে যারা এই মানুষগুলোকে এভাবে রাতের আধারে নিঃস্ব করে দেয়, তাদেরও কিছু না কিছু, কোনো না কোনো পথে প্রতিদান পাওয়া উচিত। খুব মানে আমি এই বিষয়টা নিতে পারছিলাম না কাল রাতে। এর মধ্যে এই আরেকটা ঘটনা আসছে, যাতে আমরা করাইল বস্তির আগুনটার দিকে নজর না দিই। যখনই একটা ঘটনা ঘটায় এই ইনুস গং, তখন তারা পাশাপাশি আরেকটা প্যারালাল ঘটনা ঘটায়, যাতে এই সব অপকর্মগুলো মানে ধামাচাপা পড়ে যায়। তার মধ্যে এই যে শেখ হাসিনার ব্যাংকের লকারে 832 ভরি সোনা পেয়েছে। পোলাপানও কিন্তু কম ফাজিল না, তারা একদম মাপ ওজন সব হিসাব করে দেখেছে যে ব্যাংকের একটা লকারে 832 ভরি সোনার জায়গা হওয়ার কথা না। এবং আপনারা যারা শেখ হাসিনাকে জানেন, চেনেন, দেখেছেন, তিনি কি অনেক বেশি সোনার অলংকার পরে? তার সাজ কিন্তু খুবই মার্জিত, তিনি দেশি শাড়ি পরেন, হয়তো গলায় একটা মালা পরেন। তাকে আমি একদিনই দেখেছিলাম বালা পরতে, সোনার বালা। আপনাদের আপনাদের অনেকেরই মনে থাকার কথা যে চা বাগানের শ্রমিকরা 1 টাকা 2 টাকা এরকম করে চাঁদা দিয়ে তার জন্য এক জোড়া বালা বানিয়ে উপহার হিসেবে দিয়েছিলেন, এবং তিনি সেই বালা দুটো পরে এভাবে দেখিয়েছিলেন যে আপনাদের এই ভালোবাসার উপহারটা আমি নিলাম, আমি তো এই সব স্বর্ণালঙ্কার খুব একটা ব্যবহার করি না, কিন্তু আপনাদের এটা আমি নিলাম। তো সেই মানুষটার 832 ভরি এবং আহ, অলংকার পাওয়া গেছে। কিন্তু শেখ হাসিনা খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ব্যাংকের লকারে তার কোনো সোনা নাই। একদম ক্লিয়ার বলেছেন কোনো স্বর্ণালঙ্কার নাই। তাহলে আমার প্রশ্ন হলো, এই 832 ভরি সোনা কই থেকে আনা হইল? কে কে এখানে ডোনেট করছে? এটা কি উপদেষ্টা এবং আরো যারা চামচা টামচা আছে তারা কি ভাগযোগ করে দিছে যে ভাই আমি 10 ভরি দিলাম, আপনি 5 ভরি দিলাম? বা এই 832 ভরি এখন কি হবে? নেত্রী খুব ভালো বলছে, যদি এই সোনা তার হয় তাহলে লকার থেকে এটা যেন করাইল বস্তিবাসী যারা ক্ষতিগ্রস্ত তাদের দিয়ে দিতে। তো ডক্টর ইনুসের আসলে যখন সময় শেষ হয়ে আসে না, তখন এইসব বগিচকির নাটক, এই নাটকের যে স্ক্রিপ্ট, সেগুলো দুর্বল হয়ে যায়। এবং নাটকের স্ক্রিপ্টের দুর্বলতা দেখে আমরা কিন্তু আঁচ করতে পারি যে ডক্টর ইনুস যতই ঘাওড়ামি করুক, আর ওই জামাতি ওয়াকারের সাথে মিলে যতই তারা সলা পরামর্শ করুক, খুব একটা সময় তাদের হাতে নাই। যাই হোক, আজকে মূল বিষয়টায় আসি। আপনারা জানেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি কয়েকদিন আগে কাতারের দোহায় মিটিং করেছেন, এবং সেখান থেকে বাংলাদেশ হয়ে তিনি ভারতে গিয়েছিলেন সেই কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগ দিতে। সেই আসনে বাংলাদেশ সভাপতিত্ব করেছে, এবং তার 2 দিন আগে তিনি গিয়েছিলেন সেখানে। তিনি অজিত দোভাল এবং একটি মিটিংয়ে অজিত দোভালের সাথে ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গারো উপস্থিত ছিলেন। তিনি আবার এসে পরশুদিন আবার তিনি কাতার গিয়েছেন, এবং কাতারে তিনি সিরিজ বৈঠক করছেন। এই বৈঠকে উপস্থিত আছেন
ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, যেটা পররাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা আছেন, রয়ের প্রতিনিধিরা আছেন, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কয়েকজন এখানে যোগ দিয়েছেন, এবং এখানে সিরিজ বৈঠক হচ্ছে। 4 দিনের সফরে গিয়েছেন ডক্টর খলিলুর রহমান, এবং এখানে মূলত বাংলাদেশের নির্বাচনটা নিয়ে আলোচনা হচ্ছে, যে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনটা যাতে ইনক্লুসিভ হয়, সব দলকে নিয়ে হয়, সেটা নিয়েই আলোচনা হচ্ছে। এর আগে যে ভারতে অজিত দোভালের সাথে যে আলোচনাটা হয়েছিল এবং সার্জিও গারের উপস্থিতিতে যে আলোচনা হয়েছিল, সেখানেও কিন্তু বাংলাদেশে ভারতের প্রত্যাশাটা জানানো হয়েছিল যে ভারত চায় বাংলাদেশে একটা সবাইকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক আর ইনক্লুসিভ নির্বাচন। সেই কথাটাই আবার বলেছে। বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেই কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারেও আলাপ হয়েছে, এবং বর্তমানে অসংখ্য নেতা কর্মী মিথ্যে মামলায় কারাগারে বন্দী রয়েছেন, তাদের মুক্তি, জামিন, এই বিষয়টি নিয়ে আলাপ হয়েছে, এবং এই যে সম্প্রতি আইসিটিতে যে প্রহসনের বিচারের মাধ্যমে শেখ হাসিনার একটি ফাঁসির রায় দেওয়া হয়েছে, সেটি নিয়েও আলোচনা করা হয়েছে, এবং ভারতের পক্ষ থেকে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে কোনো বিচারের মানদণ্ডেই এই এটি গ্রহণযোগ্য নয়। এখানে ডক্টর খলিল ছিলেন। ডক্টর খলিল দীর্ঘদিন আমেরিকায় থাকার কারণে তার মধ্যে কিছু বিষয় ভালো ডেভেলপ করেছে, যেটা পাশ্চাত্যের প্র্যাকটিসটা তিনি করেন। আর তিনি এবং এখানে এই বিষয়ে কিন্তু আমেরিকার যারা ছিলেন তারাও কিন্তু ঐকমত্য পোষণ করেছে। ইটস নট দ্যাট যে এগুলো শুধু ভারত বলেছে। মোটামুটি 3 পার্টির মধ্যেই, যে 3টা, বাংলাদেশ, ইন্ডিয়া এবং আমেরিকার যারা ছিলেন তাদের মধ্যে এগুলো নিয়ে আলোচনা হয়েছে, এবং তারা বলছেন যে কত দ্রুত এই ইনক্লুসিভ ইলেকশন করা যায় এবং একটা নির্বাচনের পরিস্থিতি তৈরি করা যায়। আরেকটা মজার ব্যাপার হলো যে এই যে অজিত দোভালের সাথে মিটিংয়ে যখন ডক্টর খলিল দিল্লিতে ছিলেন, তখন কিন্তু অজিত দোভাল বেশ কয়েকটা রিপোর্ট দিয়েছিল এবং বাংলাদেশে জঙ্গি কার্যক্রমের স্পষ্ট প্রমাণ দিয়ে দিয়েছিলেন, এবং বলেছিলেন 6 কার্য দিবসের মধ্যে বাংলাদেশের দৃশ্যমান সক্রিয়তা তারা দেখতে যায়, যে বাংলাদেশ কি করলো, আমরা এই রিপোর্টটা দিলাম। তো ডক্টর খলিল তার সাথে বেশ কিছু ছবি নিয়ে গিয়েছিলেন, যে 4টি সীমান্ত এলাকায়, বাংলাদেশ ভারতের 4টি সীমান্ত এলাকায়, উত্তরবঙ্গে, তারপরে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এরকম মোট 4টি সীমান্ত এলাকায় যেখানে জঙ্গি কার্যক্রম ছিল, সেইখানে বাংলাদেশ মিলিটারি অপারেশন চালিয়ে সেই জঙ্গি আস্তানাগুলো গুড়িয়ে দিয়েছে এবং জঙ্গি কার্যক্রম সেখানে বন্ধ করে দিয়েছে। তো এইগুলোর রিপোর্ট নিয়ে গেছেন ডক্টর খলিল, টু প্রুভ যে বাংলাদেশ সরকার, ভারত যে অনুরোধ করেছিল এবং যে প্রমাণগুলো দিয়েছিল, বাংলাদেশ সরকার ইজ অ্যাক্টিং অ্যাকর্ডিংলি। তো এই এই আলোচনাগুলো আরো চলবে। আর বাংলাদেশের মানে গোয়েন্দা ওয়ার্ল্ডে, স্পাই ওয়ার্ল্ডে, এখানে অনেক দেশের গোয়েন্দারা কাজ করছে, এবং একটি দেশের 17 জন গোয়েন্দা গত 14 মাসে খুন হয়েছে। সেই দেশের গোয়েন্দারা এখন বাংলাদেশে আসতে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তো অনেক সেই দেশের অনেক প্রতিনিধি এর চাইতে বাংলাদেশের বাইরে, স্পেশালি কাতারে মিটিং করতে আগ্রহ বোধ করে। কিন্তু সমস্যা হলো যে ডক্টর খলিল যখন মিটিং করে বাংলাদেশের পক্ষ থেকে, তিনি যে কমিটমেন্টগুলো করেন বা যে বার্তাগুলো বাংলাদেশে নিয়ে আসেন, সমস্যা করে আসলে ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস তিনি তার ক্ষমতা ছাড়তে চান না, এবং তিনি এখন কাউকেই পাত্তা দেন না। তিনি মনে করেন তিনি আছেন, তার সাথে জামাত আছে এবং ওয়াকার আছে, সুতরাং কেউ তার কিছু করতে পারবে না। কিন্তু হাওয়া যে বদলাচ্ছে, আমি আপনাদের শেষ একটা খবর দিই, আপনারা জানেন কিনা আমি জানি না, যে এই মুহূর্তে ভারতের রাজস্থানে ভারত এবং মার্কিন সৈন্যবাহিনীর যৌথ মহড়া চলছে। এইটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সুতরাং অনেক কিছুই চেঞ্জ হচ্ছে। যারা আমার কাছে ভালো সংবাদ শুনতে চান, আমার মনে হয় যে আমরা একটা ভালো সংবাদ পাবো। সেই সংবাদটা ডিসেম্বরের মধ্যেই পেতে হবে, অন্যথায় বাংলাদেশ একটা ভীষণ অনিশ্চয়তার মধ্যে ঢুকে যাবে। প্রিয় যে শেখ হাসিনার 832 কেজি সোনা এবং করাইল বস্তির আগুন, তবে দুটো ঘটনার মধ্যে
আমি আপনাদেরকে কিছু মিল খুঁজে দেওয়ার চেষ্টা করব, যেগুলো আপনারা হয়তো মিলটা খুঁজে পাবেন। তো সে মিলটা খুঁজে পাওয়ার জন্য আপনাদেরকে আমার কথাটাকে একটু শুনতে হবে। যেটা আমি বলছি একটু মনোযোগ দিয়ে শুনলে তো বুঝতে পারবেন। করাইল বস্তির আগুন সেটা গতকাল লেগেছে, এবং সে বিষয়ে বিভিন্ন পত্রিকায় যে ফটো কার্ডগুলো এসেছে, আমি সবগুলো কার্ড সবগুলো ফটোই আমি লাগিয়ে দিয়ে দিচ্ছি যাতে আপনারা একটার পর একটা দেখতে পারেন। সেখানে আপনারা দেখেন যে করাইল বস্তিতে হাইটেক পার্ক নির্মাণের তাগিদ আলমাস কবিরের। আলমাস কবিরটাকে সেটা আপনারা নিশ্চয়ই জানেন। এবং তার যে ভাষ্য সেটা হচ্ছে যে শুধু সে না, অনেক বিদেশি কোম্পানিও এখানে ইনভেস্ট করার জন্য চাচ্ছেন। এবং গতকাল সকালে প্রথমে হাইকোর্ট থেকে নির্দেশনা জারি হলো যে এটাকে উচ্ছেদ করতে হবে, এবং সরকার পরপরই সরকার বলল যে এটা অবৈধ। এর ঘন্টা তিনিকের ভেতরে আগুনে নিঃশেষ হয়ে গেছে 900 পরিবার। আর এই 900 পরিবার যে নিঃশেষ হয়ে গেল, এরা রাস্তায় পড়ে গেছে। আর সেই সময় আবার আমাদের গ্রামীণ ব্যাংক কাকু, ইনুস কাকু, ওনাদেরকে সহযোগিতা করার হাত বাড়িয়ে দিচ্ছেন। গ্রামীণ ব্যাংক থেকে বলা হচ্ছে তাদেরকে লোন দেওয়া হবে, মানে সেখানেও ব্যবসা। পুইরা যান, মইরা যান, জইলা যান, আপনার ব্যবসা চলতেই হবে। এটা ঘটলো গতকাল। গতকালকে আরো 3টি ঘটনা ঘটেছে, আজকেও ঘটছে। এর মধ্যে আপনার আমাদের যে উপদেষ্টা একজন আছে, ওই যে বিমান এবং পর্যটন মন্ত্রণালয় যার হাতে, তিনি কিন্তু গতকালকে জুলাই আগস্টের সেই হত্যা মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন, মানে তার বিরুদ্ধে কিছুই প্রমাণ হয়নি। খুব দ্রুত বাকি সবাইটা বাইজা আছে, কিন্তু ওনারটা হয়ে গেছে। এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম, এই সেই উপদেষ্টা যিনি আকিজ কোম্পানির মালিক, মানে আকিজ বিড়ি বা আকিজ যে আরো যে প্রোডাক্টগুলো আছে এগুলোর মালিকানা হচ্ছে যে এই আকিজের এই ভদ্রলোকের। ওনাদের বিরুদ্ধে কিন্তু কিছু নয়, ওনাদের আগেও বলেছিলাম, ওনাদের দুই ভাই আওয়ামী লীগের এমপি ছিলেন, কিন্তু ওনাদের কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান বাসা বাড়িতে একটা ঢিলও পড়ে না, কারণ ওনারা তো জড়িতই ছিলেন এই কাজে। তো ওনাকে কালকে বেকসুর খালাস দেওয়া হয়েছে, এটা কিন্তু দেখেন নাই অনেকেই, এড়াইয়া গেছেন। কারণ হচ্ছে যে আগুন জ্বালাও পোড়ার ভিতরে এইটা কে খেয়াল করে। এবং গতকালকে আরো একটা ঘটনা ঘটেছে, যে এয়ারপোর্টের ভেতরে যে আগুনটা লাগছিল ওইটাও নাকি এমনিই লাগছে, ওইটা কেউ লাগায়নি, এটা অটোমেটিক লেগে গেছে, খোদা প্রদত্ত আগুন, ছিউ। ওই আপনার ইয়ের মতো কি বলে, ভূমিকম্পের মতো। যদিও ভূমিকম্প হওয়ার পরে বিভিন্ন নেতারা বলছে যে এটা শেখ হাসিনায় ধাক্কা দিয়া ভূমিকম্প হওয়াই দিছে। তো আগুনটাও এমনি লাগছে। উনি বেকসুর খালাস পেয়েছেন, এবং আপনাদেরকে আগেই বলেছেন সব কিছুতে ইন্টেনশন এই ভদ্রলোকের। কারণ হচ্ছে যে ওই যে আপনার কার্গো সার্ভিসের ওই জায়গাটাকে ওনারাই নেবেন, কারণ উনি বিমান ও পর্যটন মন্ত্রীও, আবার পৃথিবীতে প্রথম বিমান ও পর্যটন মন্ত্রী যিনি, তিনিই আবার বিমানবন্দরের চেয়ারম্যান। দোনোটা একই জায়গায়। আবার গত পরশুদিন আরেকটা খবর পেয়েছেন যে অস্ত্রগুলো চুরি হয়েছিল, কিছু অস্ত্র ফেরত এসেছে। এত সিকিউর প্লেসে অস্ত্র একবার চুরি হয়, আবার সে অস্ত্র আইসা জায়গা মতন চলে আসে, এটা কিন্তু অকল্পনীয়। এগুলো সবগুলো মিলান আপনারা, যে কিভাবে কি হচ্ছে, কিভাবে কি হচ্ছে। এখন তাহলে প্রথম কি, বিমানবন্দরের আগুনটা নর্মাল। দ্বিতীয়, কিছু অস্ত্র ফেরত আসছে বিমানবন্দরের সেই লকারে, যেই ভাঙা লকার থেকে অস্ত্র চুরি হয়েছিল সেখানেই ফেরত আসছে। দ্বিতীয়। তৃতীয়, আমাদের ভাইজান উনি বেকসুর খালাস পেয়ে গেছেন। এখন হচ্ছে যে চতুর্থ। চতুর্থটা কি, সেটা হচ্ছে শেখ হাসিনার স্বর্ণ, 832 ভরি স্বর্ণের একটা হিসাব পেয়েছেন, তাও আবার দুইটা জায়গা থেকে। কোন দুইটা জায়গা, সেটা হচ্ছে যে আপনার ব্যাংকের 751 এবং 753 দুইটা লকার থেকে এই স্বর্ণ উদ্ধার। তো আসেন আমরা একটু, স্বর্ণ যেহেতু উদ্ধার হয়েছে, স্বর্ণ একটু হিসাবটা বুঝি। দেখেন এখানে দুইটা লকার হচ্ছে যে 9.4 ইন্টু 14.33 ইন্টু 23.50 ইঞ্চি। এইটা হচ্ছে সবচেয়ে বড় লকারের সাইজ। মানে মোট ভলিউম হচ্ছে যে 52 লিটার, 52 লিটার পানি রাখা যাবে এরকম লকার। তো এখন গল্প শুনি যে 10 কেজি, 10 কেজি মানে হচ্ছে 812 ভরি সোনা নাকি এই দুইটা লকারে বন্দি ছিল। তো লকারের যে সাইজটা বললাম, এই সাইজে যেরকম আমরা বললাম যে মানে 52 লিটার, এগুলো অন্য একটা হিসাব। এই হিসাবগুলো বুঝতে হলে অনেক বিশাল বিষয়,
এটা না বুঝে আপনারা যারা এই লকারে জিনিসপত্র রাখেন তারা বুঝবেন। বা আপনার ওইটা বাদ দেন, আমাদের আলমারির ভেতরে যেই ড্রয়ারগুলো দেওয়া হয় এগুলো ওই ড্রয়ারের চেয়ে প্রায় 9 ইঞ্চি ছোট হয়। সুতরাং আপনারা বুঝেন যে একটা ডাবল আলমারির যে ইয়েটা দেওয়া হয়, কি বলে আপনার ড্রয়ার, এই ড্রয়ারের চেয়ে ছোট হয়। তার 812 ভরি মানে 10 কেজি স্বর্ণ, এক একটা অলংকার নাকি আবার প্রতিটা অলংকার আবার আধা ভরি করে। তার মানে হচ্ছে মোট 1624টা গহনা আছে যা উদ্ধার হয়েছে। আবার এই প্রতিটা গহনা আলাদা আলাদা কাপড় দিয়ে মোড়ানো ছিল, এটাও বলছে। তো এখন মজা দেখেন একটা জিনিস ভাই, এই 1624টা কাপড়ে মোড়া গহনা নাকি দুইটা লকারেই রাখা হয়েছিল, আর দুইটা লকারের ভলিউম হচ্ছে যে 104 লিটার। এটা ভলিউমের হিসাব। এগুলো যারা আপনার ভলিউম নিয়ে কাজ করেন বা ইয়ে নিয়ে কাজ করেন ওনারা বুঝবেন, বা আপনি যে কোনো স্বর্ণকারের দোকানে যাইয়া বললে তারাও বুঝাই দিতে পারবে। কিন্তু কাপড়ে মোড়া এই 1624টা গহনার ভলিউম হবে আপনার হচ্ছে যে 200 থেকে 400 লিটার। এই 1624টা গহনা মানে 832 ভরি এই গহনার মোট যদি লিটারে আপনারা কনভার্ট করেন, এটা 2 থেকে 400 লিটারের কম হবে না। বাদ দেন আপনার 200 লিটার, বাদ দেন আপনার 400 লিটার, 300 লিটার ধরলাম। তার মানে দুইটা লকারে এগুলো রাখা সম্ভব না, এটা 9টা বা 10টা লকারে সম্ভব। এটা গণিত, এইটা বাস্তব, এবং এইটাই হচ্ছে কমন সেন্স। এটা গণিতিক হিসাব, বাস্তব। যারা অঙ্ক ভালো বোঝেন, যারা অঙ্কে মাস্টার, তারা কিন্তু এই হিসাবগুলো ধরে নিতে পারবেন। তারপর আরেকটা ফ্রি কমেডি কি করলো, 8 ভরি সেট নাকি 800টা, মানে 8 ভরির সেট 800টা, তাহলে 10 কেজি সোনায় 8 ভরি, তার মানে 135টা সেট হয় মোটামুটি। তাহলে 800টা আসে কোন স্পেস স্টেশন থেকে আপনারা বলেন? যেখানে 8 ভরির সেট নাকি 800টা, তাহলে 10 কেজি সোনায় তো 8 ভরি হওয়ার কথা। 8 ভরির 135টা সেট হয় মোটামুটি 135টা, তাহলে 800টা সেট কোত্থেকে পাইলো? তাহলে 800টা আসলো আসলো কোন স্পেস থেকে? এটাকে মঙ্গল গ্রহ থেকে আসছে না চন্দ্র থেকে আসছে? আমি এটা বুঝার একটু ব্যাপার আছে। আবার সবচেয়ে হাসির জায়গা কি জানেন, দেশের প্রধানমন্ত্রী নাকি নিজের নামেই লুকাইয়া স্পেশাল ফোর্স দিয়া লকারে সোনা লুকায়। আরে ভাইজান, এই ফারুকির গল্প এগুলো বাদ দেন না। ফারুকি তো গল্প কইতে কইতে উঠাইয়া ফেলাইছে আপনার ওই যে গ্রামীণ ব্যাংকের মোবাইল টাওয়ারের উপরে। কিন্তু এখনকার এই সোনার যে গল্প, এইটা তো আমার মনে হচ্ছে না আমরা চন্দ্র অভিযানে যাচ্ছি। কিন্তু আপনার সবগুলো যদি মিলান, আপনার হিসাবটা মিলবে না, মিলবেই না। আর লকার কি বলতে জানেন? লকার বলতে, আরে ভাই এত মিছা কথা, 2 লকারে 800 ভরি স্বর্ণ তো কোনো দিন হবে না। অন্তত তোরা 2 লকারে 800 ভরি স্বর্ণ যদি বলো, স্যার মিনিমাম 10টা লকার দেখাইতে আমারে। আমার যদি 10টা লকারে কাপড় দিয়া পেঁচায় রাখছে বলতি, তাহলেও আমরা মাইনা নিতাম। লকারেই কান্না করতেছে যে ভাই এই নাটক। তো এইটা কেন আনা হইলে এখন আপনার বলি। ওই যে আগে বললাম, যেহেতু আপনার হয়তো আলোচনা শুরু হইতে পারে যে ওই ভদ্রলোক আমাদের উপদেষ্টা, উনি হঠাৎ করে বিনা দোষে একদম ওনার মামলা শেষ, উনি খুন করেন নাই, ঠিকই আছে, ভালো কথা। এরপরে আবার আপনার ওই যে ইয়েতে আগুন জ্বললো, কোথায় বিমানবন্দর আগুন জ্বললো, এটা দৈবিক আগুন, এটাও ঠিক আছে। আবার বলা হইলো যে কিছু অস্ত্র আবার সেই ভাঙা লকার, মানে যে বিমানবন্দরের ভাঙা লকারে ফেরত আসছে সেইটা। এবং এই কাকরাইল বস্তিটার আসলে দখল নেওয়ার জন্য যারা চেষ্টা করছে, একটা কথা বলি, এই কাকরাইল বস্তি কিন্তু গত 2024-এর জুলাই আগস্টে কাকরাইল বস্তির ছেলেপেলেরা নামছিল। ঢাকা শহরের বিভিন্ন বস্তির ছেলেপেলেদেরকে মাদক দিয়া নামানো হয়েছিল সরকার বিরোধী আন্দোলনে। এখন এদের মধ্যে এই ভয় যে এই বস্তির ছেলেপেলে যদি আবার নাইমা যায় তাদের দেনা পাওনা নিয়ে, তাহলে তো একটা সমস্যা। সুতরাং এই বস্তি জ্বালাইয়া ফালাইয়া দাও। আর এই বস্তি জ্বালাইলে কার লাভ? বস্তি জ্বালাইলে লাভ হচ্ছে যে আলমাস কবিরের এবং আরো 2জন উপদেষ্টার। কারণ ওনারা ওখানে হাইটেক পার্ক করবেন, পয়সা কামাবেন, বস্তি থাকলে থাক, না থাকলে না থাক। আর এদের শেখ হাসিনা খেলছে কিন্তু মাস্টার স্ট্রোক। উনি বলছে আমার 832 ভরি স্বর্ণ যেহেতু পাইছেন, 900 পরিবার ওখানে, প্রত্যেককে 2 লাখ টাকা করে দিয়ে দেন। স্বর্ণের ভরি তো এখন প্রচুর, প্রত্যেকে এই স্বর্ণ আমার। আপনারা বলতেছেন আমার, আমি বলতেছি আমার না। সুতরাং আপনারা যেহেতু বলছেন আমার, সুতরাং আমার এই স্বর্ণ দিয়ে দেন কাকরাইল বস্তিওয়ালাদেরকে। তারা এটা বেচা কিনা ভাগযোগ করে নেন, অন্তত দেশের মানুষের উপকার হোক। আমি তো আর ব্যবহার করবো না, বুড়া মানুষ এগুলো দিয়ে ব্যবহার করে কি লাভ? সুতরাং এই যে কাকরাইল বস্তি নিয়ে যাতে আপনার কথা না বলেন,
যাতে উপদেষ্টার সাহেবকে নিয়ে কথা না বলেন, যাতে আপনারা ওই যে অস্ত্র আবার কিভাবে এই গোপনে ফেরত আসলে এইটা নিয়ে কথা না বলতে পারেন, কেন আবার যাতে আপনার কিভাবে আগুন লাগলো এটা যাতে প্রশ্ন করতে না পারেন এয়ারপোর্টের ভেতরে, তাই এই কাকরাইল বস্তির আগুনটাও লাগানো হইলো। আর কাকরাইল বস্তি নিয়ে আবার যাতে আপনাদের হৈ হৈ রই রই না শুরু হয়, সেই জন্য 832 ভরি স্বর্ণ দিয়া আপনাদেরকে চুপ করে দেওয়া হইলো। এটা হচ্ছে যে মূল কাহিনী। ওই সাজা দেওয়া বা ওই রায়টা আদৌ কোনোদিন গ্রহণযোগ্যতা বা টিকবে কিনা, সেই মাপকাঠিতে অবশ্যই বাংলাদেশে এখন যা চলছে বা যা চলেছে এটা গ্রহণযোগ্য নয়। পয়েন্ট মানে প্রাইমারি পয়েন্ট তো সেটাই, সেটা হচ্ছে যে ইউ আর নট ডিলিং উইথ এ নর্মাল পার্সন, ইউ আর ডিলিং উইথ 5 টাইম প্রাইম মিনিস্টার, daughter of the father of the nation, and the president of Bangladesh Awami League. So she is not exactly a usual person that you meet every day in a cafe, right? তো তার মানে কি হচ্ছে? তার মানে হচ্ছে যে আপনি যদি ওনার বিচার করতেই চান, তাহলে ওনার প্রতিনিধিত্বের ব্যাপার আছে, ওনার প্রতিনিধি গেল না কেন? আত্মসমর্থনের ব্যাপার মানে আছে। প্রতিনিধি গেল না কেন? আমি আসছি, আমি সে জায়গায় আসছি। এখন কথা হচ্ছে, আমি যখন এই বিষয়ে আলাপ করছিলাম ওই অনুষ্ঠানে, অপর পক্ষ থেকে আমাকে বারবার বলা হচ্ছিল যে আম, আহ, ওনাকে আমরা কিভাবে খবর দিব যে আত্মসমর্থন করার জন্য উনি আইনজীবী দেখ, ওনার তো কোনো ঠিকানা আমাদের কাছে নাই। তাই বললাম যে লোক, এগুলো তো হচ্ছে আহ, জেগে থেকে চোখ বন্ধ করে রাখা বা জেগে থেকে ঘুমানোর মতো ব্যাপার। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অ্যাপ্রোচ করার জন্য তো আপনার স্পেসিফিক ঠিকানা লাগে না। আপনি যদি স্পেশাল ট্রাইব্যুনাল, যেটা মানে বিশেষ পরিস্থিতিতে বিশেষ অপরাধের জন্য বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিশেষ একজন ব্যক্তির বিচার করতে চান, তাহলে বিশেষ ব্যবস্থাপনায় তাকে সঠিক বিচার দিতে পারবেন, সেই বিশেষ ব্যবস্থা আপনাকে করতে হবে। তার মানে অনেকগুলো বিশেষ না, সেই বিশেষ বিশেষ ব্যবস্থাপনা ট্রাইব্যুনালে আমরা অবশ্য বরাবরই দেখেছি আদালত আসলে, আপনি বলছেন না জেগে থেকে ঘুমায়, আদালত সবসময়ের মতো এখনো এবারও আচ্ছা, আমরা আদালত জানতেন যে শেখ হাসিনা এবং সাবেক না, আমি একটু ওই স্বরাষ্ট্রমন্ত্রী তারা প্রক্রিয়াটা, দেশের বাইরে জানার পরে তারা যেন দেশ ছাড়তে না পারে না এরকম নিষেধাজ্ঞা জারি করেছেন। এই বিষয়গুলো না নিয়ে আমি আলোচনা একটু হয়। না আমি একটু ওই প্রক্রিয়াটা একটু বলতে চাই। আমি একটু মানে প্রশ্নটা করে একটা দিই, তাহলে অল্টারনেটিভ একসাথে বলতে আপনি চাই। প্রক্রিয়াটা বলেন। প্রশ্নটা হচ্ছে যে জি আমি একটু প্রশ্নটা জি এটা করে দেই যে মানে বিশেষ ব্যবস্থাপনায় করতে হবে তো বিশেষ মানে আদালত বা এই পাশটা হচ্ছে জেগে থেকে ঘুমাচ্ছে বলছেন, মানে ঘুম থেকে উঠে বা স্বয়ংক্রিয়ভাবে কেন আসামি পক্ষকে তার 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 জন্য তাকে তো ডিপেন্ড করতে হবে, তাই না? সেটা না, তো আদালত ডেকে ডেকে আমি বলবে। তো সে জায়গায় যাচ্ছিলাম। জি, এখন বলেন। না, আদালতটাকে বলবেন কেন? আমি তো সে জায়গায় যেতে চাচ্ছি, আপনি বলেন। আমাকে যদি বলতে দিতেন। আমি এখন বলি, অসুবিধা নাই। শত বছরের ঔপনিবেশিক বিস্তৃতি দিয়ে গড়ে ওঠা বা ঘেরা যে আইন ব্যবস্থা বাংলাদেশের, সেখানে বাংলাদেশ বলে না, এমনকি যেই দেশ থেকে আমাদের দেশের আইনের এই এই যে সমসাময়িক আইনের যে উৎপত্তি করেছে, অর্থাৎ যেটাকে ইংরেজিতে বলা হয় কমন ল, যেটা ইংল্যান্ড বা যুক্ত রাজ্য থেকে আগত, হ্যাঁ, সেখানে কিন্তু এলান করার একটা ব্যবস্থাপনা রয়েছে। অর্থাৎ আপনি যদি সমন জারি করেন, আপনি যদি কারো সম্পত্তি ক্রোধ করতে যান, তাহলে আপনি খেয়াল করে দেখবেন যে যখন ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় না, তখন সরকারের পক্ষ থেকে এলান করা হয়। অর্থাৎ হয় ঢোল বাজানো হয়, না হলে কোনো একটা মাধ্যমে একেবারে পাবলিকলি একটা জিনিস জানানোর একটা ব্যবস্থাপনা কিন্তু রয়েছে। শেখ হাসিনা কি এখন আমি জানতেন না কিন্তু যে তার আমি বিরুদ্ধে না মানে আদালতে না মামলা না চলছে? না না প্লিজ আমাকে একটু বলতেন। এই জন্য আমি প্রথমে একটা কথা বলেছি, বিশেষ অপরাধের জন্য বিশেষ একজন ব্যক্তিকে বিশেষ ট্রাইব্যুনালে আপনি বিশেষভাবে বিচার করতে চান, তাহলে সেই ক্ষেত্রে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আপনি পাবলিকলি যদি একটা ফরমান জারি করতেন যে উনি চাইলে ওনার পছন্দসই উনি যে কোনো আইনজীবীকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নিয়োগ করতে পারেন, তাহলে তো আজকে আর যাই হোক অনেকগুলো কারণের ভিতরে একটি কারণ কমে যেত। সেটা তো আপনি করেননি, আপনি এখনো তো করতে এটা সুযোগ পারতেন। আছে না, এখনো তো আপিল বাকি, এখন তো এখন পাবলিক এখন ফরমান কি জারি সুযোগ? করার দরকার নেই, আপনি পাবলিক তো রায় হয়ে গেছে, এখন কি আপিল না, করবেন? আপনার আপনার মনের ইচ্ছা ছিল ওনাকে ফাঁসি দেওয়া, আপনি তো ফাঁসি দিয়েই ফেলেছেন। এখন আর কি সুযোগ? আপিল। এখন যদি আপনি পরবর্তী 5টা মামলাতেও এই ব্যবস্থা গ্রহণ করেন, হ্যাঁ, তাতে কি হবে? তাতে আপনি যে আপনার ইচ্ছা মতো বিচারটা করে নিলেন, এটা তো আর পরিবর্তিত হবে না, এটা তো হয়ে গেছে, এটা হয়ে গেছে। এবং বাস্তবতা হয়ে হচ্ছে যায়নি রাশিদ রহমান, যে হয়ে যায়নি, এখন আপিল না প্রক্রিয়া বাকি না আছে। না আপিল না হওয়া না পর্যন্ত না কিন্তু আমি বলছি, মামলার চূড়ান্ত না না রায় হয়েছে বলে বলা যায় না। না, আপনি আপিলে যাচ্ছেন কখন? যখন আপনি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছেন যেখানে আইনটা করা এইভাবে যে
জননেত্রী শেখ হাসিনা নিজে শারীরিকভাবে হাজির না হলে আপিল করতে পারবেন না। সেজন্য আমি বলছি যে আপনি তো বুঝতে পারতেছেন যে ওনার প্রাণনাশের হুমকি ছিল বলেই তো উনি এখন দিল্লিতে, বাংলাদেশে না। এই বিষয়ে কারো সন্দেহ নাই যে ওনাকে সুযোগ মতো কেউ পেলে তাকে হত্যা করবে। ওনাকে এর আগেও বহুবার হত্যা করার চেষ্টা করা হয়েছে, এবারও এর কোনো ব্যতিক্রম নয়। তাহলে শেখ হাসিনার মতো একজন ব্যক্তিকে যদি আপনি নিরাপত্তা না দিতে পারেন, তাহলে বিশেষভাবে তার বিশেষ বিচার করার জন্য বিশেষভাবে নিয়োগকৃত তার আইনজীবী পাওয়ার একটা সুযোগ থাকতে হবে, বিশেষভাবে তার আপিল করার একটা সুযোগ থাকতে হবে। এখন আমি জানি আপনি বলতে পারেন যে কই আপনাদের সময় তো আপনারা রাখেন নাই। হ্যাঁ, হয়তো আমরা রাখি নাই, কিন্তু আমি বলছি যে ইতিহাসের বিচারে আপনি এখনকার বিচার যদি সঠিক করতে চান, তাহলে বিশেষ পরিস্থিতির জন্য বিশেষ ব্যবস্থা বড্ড প্রয়োজন। বিশেষ পরিস্থিতি বিশেষ ব্যবস্থা, কিন্তু আইনটা তো আসলে মানে বিকজ হ্যাঁ, বিকজ এটা একটা জিনিস মনে রাখবেন, আইনে কিন্তু এটা সিদ্ধ, আপনি একদম মিলিয়ে নিবেন যে কোনো বড় আইনজীবী বা আইনজ্ঞ থেকে বিচার করতে পারাই শুধু আইনের কাজ না। বিচার করার সময়, বিচার প্রক্রিয়া চলাকালীন সময়ে যিনি বিচার প্রার্থী অথবা যার বিচার হবে, তাদের উভয়ের নিরাপত্তা দেওয়াও কিন্তু আইনের অন্যতম একটি দায়িত্ব। ও ছাড়া কোনো প্রক্রিয়া সম্পন্ন হয় না। আপনি যদি তো ডক্টর ইউনূসকে আজকে শেখ জিজ্ঞাসা হাসিনাও তো করেন এই বার্তাটা কি নির্মোহভাবে দিয়েছেন কখনো যে যে তিনি 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 নিরাপত্তা 100%, চান? না না না, একজন নাগরিককে কেন নিরাপত্তা চেতে হবে? তার যতটুকু নিরাপত্তা দরকার ততটুকু নিরাপত্তা দিতে হবে। এটাই রাষ্ট্র, এর জন্যই সরকার, এর জন্য দেশ। যদি আপনি আজকে প্রফেসর ডক্টর ইউনূসের যে সরকার, সে সরকারের যে কোনো দায়িত্ববান ব্যক্তি তাকে যদি প্রশ্ন করেন, অথবা বিচার ব্যবস্থাপনায় যারা সক্রিয় আছেন, সম্মুখভাগে আছেন, তাদের যে প্রশ্ন করেন যে আপনারা কি নির্মোহভাবে জাতির সামনে এই প্রতিশ্রুতি দিতে পারেন যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নিশ্চিদ্র 100% নিরাপত্তা আপনারা আগে নিশ্চিত করতে পেরেছিলেন, ওই পরিস্থিতি তৈরি করতে পেরেছেন? এই দেশে যেখানে একজন সাধারণ মানুষ এখন রাত্রেবেলা এতটুকু ছিনতাই হওয়া ছাড়া ঘরে যেতে পারে না, এই দেশে যখন একজন সাধারণ ব্যবসায়ী দিনে দুপুরে আপনার দেশীয় অস্ত্রশস্ত্র বা বিদেশি অস্ত্রের আক্রমণে একেবারে লাইভ ভিডিওর সামনে প্রাণ দিতে হচ্ছে, সেখানে আপনি এরকম একজন ভিআইপি, এরকম একজন বিশেষ ব্যক্তি, আপনার কাছে অপরাধী হতে পারে, আমার কাছে অপরাধী না হতে পারে, কিন্তু তিনি বিশেষ ব্যক্তি, এই বিষয়ে কোনো বিতর্ক নাই। সেই বিশেষ ব্যক্তির আপনি নিরাপত্তা বিরাজ না করে, নিশ্চিত না করে, আপনি কিভাবে আশা করতে পারেন যে আপনি যেভাবে চাবেন সেভাবে বিচার হয়ে যাবে? I am saying if you want to do justice to the history of Bangladesh, and for time's sake, if you want to be absolutely correct, 100% on the altruistic side, then 110% you have to first ensure the security, well-being, and welfare of the person that you want to try. It's very simple. তিনি যদি আসতেন, ধরুন এগুলো তো একটা হাইপোথেটিক্যাল কথা হচ্ছে যে আসলে তার নিরাপত্তা হবে হবে কিনা, হয়তো হবে না, পরিস্থিতি আসলে সেরকমই ছিল 5ই আগস্ট বা তার আগের অবস্থা যেটা, সেটা হয়তো সেরকমই ছিল, কিন্তু এটি তো এখন তার যে নিরাপত্তা নাই আচ্ছা, বাংলাদেশে। আমি এভাবে আপনার কথাটা বলি, আপনার কথা আমি বুঝতে পারছি। আমি আপনাকে এভাবে বলছি যে আপনি একজন মানুষ, আপনি মা, আপনি সহধর্মিণী, আপনি কারো কন্যা। বিলিভ মি, আপনার মনে যদি এতটুকু শঙ্কা হয় যে কোথাও গেলে আপনার প্রাণনাশ হতে পারে, এটা হাইপোথেটিক্যাল নাকি কাগজে কলমে প্রমাণযোগ্য, এটার জন্য কি আপনি অপেক্ষা করবেন? তো সেটি তো আসলে সবার ক্ষেত্রেই প্রযোজ্য এই আচ্ছা, বিষয়টা, তাই না? এবং আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনার অ্যাকচুয়ালি নিউট্রাল থাকার কথা, নিউট্রাল থেকে আপনি উত্তরটা দিবেন। আপনার কাছে কি মনে হয় আপনি গত 15 মাসে এই বর্তমান ইউনূস সরকারের অধীনে যে বিচার ব্যবস্থার যা ফুটেজ বা যা দেখলেন, যেভাবে আসামিরা আক্রান্ত হচ্ছেন, যেভাবে আদালতে আইনজীবীদেরকে পেটানো হচ্ছে, মারা হচ্ছে, হ্যাঁ, আপনার অভিযুক্ত ব্যক্তিকে কাঠগড়ায় হাজির করার আগেই মোটামুটি গুরুতরভাবে আহত করে ফেলে, দেখে আপনার কাছে কি মনে হচ্ছে? আমার কাছে আসলে কি শেখ হাসিনা নিরাপদ? আপনি যে বিষয়গুলোর কথা উল্লেখ করছেন সেই বিষয়গুলো নিঃসন্দেহে আমার কাছেও না নিন্দনীয় না, মনে হচ্ছে, কিন্তু সেই নিন্দনীয় বিষয়টা আগে যে খুব প্রশংসনীয় ছিল তাও না, অতএব না ওই না জায়গাটায় আসলে না না না, আমি কাউকে প্রশ্ন করছি না, আমি আপনার মাধ্যমে খুব সিম্পল কয়েকটা কোশ্চেন বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করছি। বিশ্বাস করেন, আপনি যখন বিচার নিয়ে কথা বলবেন, আচ্ছা, তখন এখন অ্যাপিল করার সুযোগ আছে, যথেষ্ট নিশ্চিদ্র নিরাপত্তার কথা আপনি বলছিলেন, সেই নিরাপত্তা চেয়ে কি হ্যাঁ আপনার মনে হয় অ্যাপিল হ্যাঁ, সরকার চাওয়া উচিত? কেন সরকার তো এটাও করতে পারেন, ফরমান জারি করতে পারেন, এলান করতে পারেন এভাবে যে যদি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের নিকটবর্তী কোন দূতাবাসের কাছাকাছি থাকেন, সেখানে তিনি নিজে উপস্থিত হয়ে একটা ওকালতনামা সই করার মাধ্যমে তার পছন্দনীয় আইনজীবী নিয়োগ দিতে পারেন,
অথবা আমি তো বললাম বিশেষ ট্রাইব্যুনাল না, বিশেষ অপরাধ তো, এই ধরনের অপরাধ তো প্রতিদিন আপনি এই অভিযোগ দেখা যায় না। এবং বিশেষ ব্যক্তি, আপনি তো এটাও করতে পারেন যে অফ হার ওন চুজিং শি ক্যান চুজ এ এম্বাসি ওয়ার শি উইল অ্যাপিয়ার ফিজিক্যালি। প্রশ্ন হচ্ছে আপনি কি আসলে চান ফেয়ার বিচার হোক? আমার মনে হয় না।